কারা যেন বলে ব্রাজিল নাকি পারে না। ব্রাজিল যার বিপক্ষেই জিতুক না কেন সেই দল তখন ছোট দল হয়ে যায়। কারা যেন বলে এই ব্রাজিলের কিছু করার ক্ষমতা নেই, তারা তাদের বাপ দাদার সম্পত্তিতে চলে, তারা শেষ। যারা বলে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ব্রাজিল তার সাম্বার ছন্দ ভুলে যায়নি, এখনও তারা তাদের খেলায় যোগাবনিত সুর আনতে জানে। আজকে ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচের প্রথম হাফে অসাধারণ খেলেছে ব্রাজিল। তাদের এক একটি পাসে যেন ধরা দিচ্ছিল সাম্বার সেই পুরনো ছন্দ। ম্যাথিউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা যেন এক একজন শিল্পে পরিণত হয়েছিলেন আজকের ম্যাচের প্রথম হাফে। ওয়েট, প্রথম হাফ মানে সেকেন্ড হাফে নয় কেন? ব্রাজিল কি তবে সেকেন্ড হাফে খারাপ খেলেছে, নাকি কোচ আনচেলত্তির ব্রাজিল ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদের সেকেন্ড হাফে? এবং নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে তো খেলছেনই, কিন্তু সেটা কত মিনিটের জন্য, সেসব দিক নিয়ে এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তবে আগে আসি তাদের জয়ের ব্যাপারে, তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ব্যাপারে না বললেই নয়। প্রথমেই আসা যাক ম্যাথিউস কুনিয়ায়। এই লোকটা আজকে অসাধারণ খেলেছেন, দুর্দান্ত খেলেছেন। প্রথম গোলটা যদিও তিনি বলে সরাসরি কানেকশন ঘটাতে পারেননি বলতে তিনি ঠিকভাবে বলের উপর চোখ রেখে শটটা করেছিলেন বটে, কিন্তু হাইতির ডিফেন্ডার বলটি ক্লিয়ার করতে গেলে সেটা ডিফ্লেক্টেড হয়ে ম্যাথিউস কুনিয়া বা পায়ের হাঁটুতে লেগে বলটা জালে জড়িয়ে যায় এবং ব্রাজিল তাদের লিড নেয়। আর ডিফেন্ডার যদি ক্লিয়ার করার জন্য শটটা না করতেন বা একটু দেরি করতেন, তাহলেই ম্যাথিউস কুনিয়ার সরাসরি অফার করা শটে গোলটা হতে পারত, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু তার দ্বিতীয় গোলটা মিডল থার্ড থেকে ভিনিসিয়াস জুনিয়র অ্যাটাকিং থার্ডে থাকা ম্যাথিউস কুনিয়ার দিকে বল পাস করে দেন। ম্যাথিউস কুনিয়া বলটাকে নিয়ে যতই গোল পোস্টের দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন, ততই তিনি গোল পোস্টের থেকে আড়াআড়ি হয়ে যাচ্ছিলেন। সেখান থেকে যেভাবে তিনি বাঁ পা দিয়ে গোল পোস্টের টপ কর্নার দিয়ে বলটাকে জালে পাঠিয়ে দেন, সেটা অবশ্যই তার ব্রিলিয়ান্সের প্রমাণ দেয়। একজন প্লেয়ারের গতিপথের দিকে গোল দেওয়াটা সহজ, কিন্তু তার গতিপথের আড়াআড়ি শট করা, তাও আবার টপ কর্নারে, এটা সত্যিই অসাধারণ। বিশ্ব ফুটবলের লিভিং লিজেন্ড লিওনেল মেসিকে আমরা হরহামেশাই এমন অসাধারণ সব গোল করতে দেখতে পাই। তৃতীয় গোলটা ছিল কোচ আনচেলত্তির ট্যাকটিক্যাল শিফটের একটি টেক্সটবুক এক্সাম্পল, যেটা হাইতির হাই ডিফেন্সিভ লাইনকে কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়র গোলটা করেন। এই গোলটায় লুকাস পাকেতার ভূমিকা প্রশংসার দাবিদার। মরক্কোর বিপক্ষে তার বাজে পারফরম্যান্সের পরেও কোচ আনচেলত্তি তার উপর আস্থা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান তিনি ভালোভাবেই দিয়েছেন। মিডল থার্ড থেকে তার দেওয়া লফটেড পাসটাই ছিল তৃতীয় গোলের উৎস। হাইতির প্লেয়াররা যখন গোল দেওয়ার জন্য, এমনকি ডিফেন্ডাররা পর্যন্ত পিছনে বিশাল জায়গা রেখে অনেকটা উপরে উঠে এসেছে, তখন লুকাস পাকেতা লফটেড পাস দিয়ে অ্যাটাকিং থার্ডে ভিনিসিয়াস জুনিয়রকে বল দিয়ে দিলেন এবং ভিনিসিয়াস জুনিয়র একটা ফ্লোলেস রান তৈরি করে হাইতির গোলরক্ষককে বোকা বানিয়ে বলটাকে গোল পোস্টের ভেতর পাঠিয়ে দেন। ব্রাজিলের আজকে কিন্তু আরও বেশ কিছু গোল হতে পারত। প্রথমে রাফিনিয়ার গোল, আবার সেকেন্ড হাফে এন্ট্রিকে গোলটা অফসাইড না হলে 3টার জায়গায় 5টা গোল হতেই পারত। এছাড়াও আরও বেশ কিছু সুযোগ তারা মিস করেছে। লেফট ব্যাক ডগলাস সান্তোস এই ব্রাজিল টিমটাতে নীরব এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এবার সেকেন্ড হাফের কথায় আসা যাক। অনেকেই হয়তো সমালোচনা করবেন যে সেকেন্ড হাফে ব্রাজিল খারাপ খেলেছে, কিন্তু আমার মনে হয় কোচ আনচেলত্তি তার প্লেয়ারদের রিস্ক ফ্রি খেলতে বলেছেন, কেননা এই ব্রাজিল টিমটাকে সবথেকে বেশি ভুগিয়েছে ইনজুরি।
নেইমার বলেন, ওয়েসলি বলেন, এমনকি আজকে রাফিনিয়া ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তাই প্রথম হাফে ব্রাজিল যে হাই প্রেসিং প্ল্যান নিয়ে খেলেছিল সেটা থেকে তারা সরে আসে এবং বল নিয়ন্ত্রণের উপর জোর দেয়। আবার গ্রুপ সি এর প্রথম ম্যাচে মরক্কো জিতলেও গোল ব্যবধানে প্রথম হাফেই অনেকটা এগিয়ে গেছে ব্রাজিল। তাই বাড়তি গোল দিতে যে ইনজুরিতে পড়ার থেকে ক্লিন শিট রেখে মাঠ ছাড়াটাই হতো বুদ্ধিমানের কাজ। ব্রাজিল সেই কাজটাই করেছে। তাই যারা সমালোচনা করছে তাদেরকে সমালোচনা করতে দিন, সেটা তাদেরই কাজ। আর ব্রাজিল যেন ইনজুরিমুক্ত ওয়ার্ল্ড কাপ মিশন হেক্সা শেষ করতে পারে, আমরা সেই প্রত্যাশাই করব। এদিকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কোচ আনচেলত্তি ব্রাজিল ভক্তদের একটা সুখবর দিয়েছেন। তিনি কনফার্ম করেছেন যে গ্রুপ সি এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের খেলাটা অনেকটাই নিশ্চিত। কেননা নেইমার তার ডান পায়ের কাফ ইনজুরি থেকে পুরোপুরি রিকভারি করেছেন। তাই স্কটল্যান্ডের বিপক্ষে আমরা দেখতে পেতে চলেছি নেইমার হয়তো ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছেন। তবে সেটা হয়তো স্বল্প সময়ের জন্যও হতে পারে। যেহেতু ইনজুরি থেকে নেইমার মাত্রই রিকভারি করে উঠেছেন, তাই হয়তো কোচ আনচেলত্তি তাকে বেশিক্ষণ সময় মাঠে খেলাবেন না। এমনকি সেটা 20 বা 30 মিনিটও হতে পারে। নেইমারকে যদি কোচ ডন কার্লো আনচেলত্তি 25শে জুন বৃহস্পতিবার মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নামান, তবে তিনি ফরমেশন কোনো পরিবর্তন আনবেন কি না সেটা খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করবে। নেইমার যদি নাম্বার 10 হিসেবে খেলেন তাহলে হয়তো কোচ আনচেলত্তি 4-2-3-1 ফরমেশনে আবার ফিরে যেতে পারেন। কেননা এই ফরমেশনে নাম্বার 10 একজন ন্যাচারাল প্লেমেকারের ভূমিকা পালন করে থাকেন। অন্যদিকে কোচ আনচেলত্তি যদি 4-4-2 ফরমেশনে ব্রাজিল টিমকে লিড করতে চান, তবে ব্রাজিল বনাম হাইতি ম্যাচের রাফিনিয়ার জায়গায় নেইমারকে খেলাতে পারেন। এক্ষেত্রে নেইমার দলের জন্য কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন সেটাও দেখার ব্যাপার হবে। ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচে কোচ আনচেলত্তি ফরমেশনে পরিবর্তন এনেছেন। মরক্কোর সাথে তিনি দলকে 4-2-3-1 ফরমেশনে মাঠে নামালেও হাইতির সাথে 4-4-2 ফরমেশনে দলকে মাঠে নামিয়েছেন। কোচ আনচেলত্তি কেন ফরমেশন পরিবর্তন করলেন এবং কিভাবে এই ফরমেশনে খেলে ব্রাজিল এত ভালো খেললো সেটার বিস্তারিত অ্যানালিটিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যাতে একজন ফুটবল ফ্যান হিসেবে গুরুত্বপূর্ণ অ্যানালিটিক্যাল আলোচনা আপনার মিস না হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আর আপনার মূল্যবান মন্তব্য লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। ডিক্রিপ্টেড স্পোর্টসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।